ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না? এত সোজা না রে ভাই। আমি প্রথমে বলছি এটা একটু দুর্বল সরকার, কিন্তু এত দুর্বল সরকার আমি জীবনে দেখি নাই। যে ধমক দেয় তার লাইনে যায়। ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন আপনি মানে শুনতে পারবেন। প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচনের রোডম্যাপ দেন, কয়েকদিন আগে দেখলাম জামাত তো কয় নির্বাচন কবে আপনি বলেন। এটা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে চাপটা, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। কারণ আমি যতটুকু জানি এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং ডক্টর ইউনূস এটা নিয়ে বেশি দিন থাকতে চায় না এখানে। কারণ তারা জানে এখানে তারা বুঝে ফেলেছেন তারা কি করতে পারবে। আরেকজন বলে দিছে যদি বিচারের আগে শেখ হাসিনা এবং স্বৈরাচারের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে সে জাতীয় শত্রু হবে এবং বেঈমান হিসেবে ঘোষণা করা হবে। যেটা বলে সে বলছে যে ওই নির্বাচনের কথা সবাই বলে সবাই বেঈমান, আর উনি একলা লগিয়া সিরাজউদ্দৌলা না। এটা হয় ভাই, বলতেছে আপনি কি বলবেন। আজকে দেখলাম আরেকজন বলতেছে দায়িত্ববান ব্যক্তি প্রসিকিউটর, এই যে আপনার মানে এই আদালতের ট্রাইব্যুনাল প্রসিকিউটর, সে বলতেছে 1 বছরের মধ্যে শেখ হাসিনা বিচার সম্পন্ন হয়ে যাবে। সে কি করে বলে? প্রসিকিউটর তো একটা পার্টির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী। সে কি করে বলে যে 1 বছরের মধ্যে বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি সাক্ষী থাকে 3 জন তাহলে যে সময় লাগবে, যদি সাক্ষী থাকে 300 জন সময় সমান লাগবে। 1 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে ফেলবেন? কেমন করে বলেন? এই আত্মবিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হইলেই আসলে আমি সব। চিন্তাটা এই ধরনের, এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি কি বলছেন, কেন বলছেন, এটা কেবল আপনি বুঝেন আর পৃথিবীর কেউ বুঝে না, এটা মনে করেন না। এই দেশের একজন রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে। আলাপ করে দেখেন, আপনি যেটা চিন্তাও করেন না সেই কথা সে বলে দিবে আপনাকে। কাজেই এত সহজ না। বলে দিচ্ছেন 1 বছর, তার মানে কি 1 বছরের মধ্যে বিচার হয়ে যাবে, তাহলে 1 বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন। আমি আপনাদের একটা কথা বলি, এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026 নিতে পারবেন না, কোনো লজিক নাই। আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাই দিতে পারি যে কেন হতে হবে। দেখেন জানুয়ারি মাস বলছে, কিন্তু জানুয়ারি মাস থেকে তারা জাতীয় ঐক্যের জন্য বসেন। জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করেন। 4 মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায়। ধরলাম মে মাসে শেষ হয়ে গেল, ঐক্য শেষ। তারপরে কি কাজ? ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে। 1 মাস ধরে ড্রাফটিং করেন, জুন মাসে শেষ। জুন মাসে পরে আপনার কামদার কি ভাই? আর তো কোনো কাজ নেই আপনার। তারপরে কোন অজুহাতে আপনি 6 মাস ওয়েট করবেন? বুঝান তো আমাদের। কোনো অজুহাত নাই। বলবেন ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছে যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায় তাহলে আপনি কোন অজুহাতে ওয়েট করবেন? আপনাকে জুন মাসে, জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। সংস্কার নিয়ে আসলে এক ধরনের, আমার বিবেচনায় এক ধরনের সময় ক্ষেপণ চলছে, এটা আমি মনে করি। কেন মনে করি সেটা আমি বলছি আপনাকে। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার করেই নির্বাচন করতে হবে। এই যে প্রস্তাবটা সংস্কার করে নির্বাচন করা, এটা আমি পছন্দ করি এবং এটা আমি চাই যে সংস্কার করে নির্বাচন করা হোক। কিন্তু আমার প্রশ্নটা হলো সংস্কারটা কে করবে? এবং যাদেরকে সংস্কার করার জন্য আপনি নিয়ে এসেছেন এবং যে প্রক্রিয়ায় সংস্কার করার জন্য নিয়ে এসেছেন আপনি, সেই লোকগুলো কি এই কাজের জন্য যোগ্য লোক? সেই প্রক্রিয়াটা কি একটা যথাযথ সংস্কারের জন্য সঠিক প্রক্রিয়া? অথবা এখন এসে আপনি যে ঐকমত্যের কথা বলছেন, জাতীয় ঐকমত্য করবেন আপনি, জাতীয় ঐকমত্যটা কাদের নিয়ে করবেন? জাতির সঙ্গে করবেন? আপনি কি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে জাতিকে ইনভলভ করতে পেরেছেন? আপনি তো পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন, এখন আপনি তো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করতে পারেন নাই। আপনাদের উচিত ছিল কি, সংস্কার যখন আপনারা করবেন, উচিত ছিল সংস্কার কমিশন করার পর সেখানেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে ইনক্লুড করা। তাহলে হতো কি আপনার সময় বাঁচত। এখন আমি ওই দিন শুনলাম
দেখ সংবিধান সংস্কারে নাকি প্রায় লক্ষাধিক প্রস্তাব এসেছে। এখন যদি লক্ষাধিক প্রস্তাব আসে, এই লক্ষাধিক প্রস্তাব নিয়ে ওনারা কি করবেন? ওনারা কার সঙ্গে বসবেন? পলিটিক্যাল পার্টির সঙ্গে পড়বেন। 1 লক্ষ প্রস্তাব পড়তে কতক্ষণ লাগবে রে ভাই? 1 লক্ষ প্রস্তাব একজন পড়ে শোনাবে, সেটা শুনতে কতক্ষণ লাগবে? আলোচনা করতে কতক্ষণ লাগবে? এটার কোনো প্রয়োজন ছিল? আপনি তো শুরুতেই পারতেন পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদেরকে আপনাদের সংস্কার কমিশনে ঢুকিয়ে নেওয়ার জন্য, ওখান থেকেই বলতে পারতেন। আমি আরেকটা কথা বলি, দেখেন, যখন সরকারি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, সংস্কার কমিশন করেছে, তারা মিটিং করতেছে, এক একজন জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বেতন ভাতা পাচ্ছে, খুব ভালো, কোনো সমস্যা নাই। এদেরকে আপনি নিয়োগ করছেন কোন প্রক্রিয়ায়? আপনার পছন্দ তাই। ভাই আপনি কে? আপনি কে? আপনি কাদের নিয়োগ করছেন? আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলি যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে, এরা আপ টু দ্য মার্ক না, আমার বিবেচনায় না। কারণ আমি এদের মোটামুটি যাদেরকে চিনি, ওদের কাউরে আমার মনে হয় না এই কাজ করার জন্য তারা যোগ্য লোক। এমনকি সবচেয়ে যেটা সেন্সিটিভ, যে সংস্কার করছে আপনার সংবিধান সংস্কার কমিটি, এই কমিটি যিনি প্রধান, আমার তো ওনারই পছন্দ না। কালকে উনি একটা সেমিনারে বক্তব্য রাখছেন, উনি প্রথম আলোর রিক্রুট, কিন্তু এটা মাথায় রেখেন। এই সরকারের অনেক কিছুই কিন্তু প্রথম আলোর রিক্রুট, অনেকেই, একাধিক উপদেষ্টা, একাধিক সংস্কার কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলো সব প্রথম আলোর লোক, প্রথম আলোর ডেইলি স্টার গ্রুপের লোকেরা। আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো আপনাকে, ওই আলোচনা দীর্ঘ হবে, বলি না। প্রথম আলো কালকে আলী রিয়াজ সাহেবের একটা বক্তব্য ছাপছে, সেখানে আবার লিখতেছে, আলী রিয়াজ সাহেবের নামের আগে অ্যাডজেক্টিভ দিছে, যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন। প্রথম আলো নিজেই তো তারা সংবিধান বিশেষজ্ঞ বলে না, বলে রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে কি সংবিধান বিশেষজ্ঞ অভাব ছিল? ভাই আলী রিয়াজ সাহেব হলো জার্নালিজমের টিচার, উনি তো আমার টিচার ছিলেন না ভাই, আমার ডাইরেক্ট টিচার, আমি ওনার ক্লাস করেছি। জার্নালিজমের টিচার বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, সংবিধান বানায়। আচ্ছা বানালো, তাও মানলাম। উনি কি বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক না আমেরিকান নাগরিক? উনি কি এটা করতে এসে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে আসছেন? উনি যখন আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করছেন, তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন? করেন নাই? আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন, আমার ওই জায়গায় জবাব আপনি কি দিবেন বলেন? গণমাধ্যম সংস্কার প্রয়োজন নিয়ে আসছে কামাল আহমেদকে, সে কি? সে ব্রিটেনের নাগরিক। আরে ভাই, সে ব্রিটেনের নাগরিক, সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে? তার সে বুঝে মনে করে তারা প্রথম একবার নিয়ে আসছিল, আইনা নিয়ে কয়েক মাস পরে বিদায় করেছে যে এই জিনিস চলবে না। ভাই বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের মাটির ঘানকে নিতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তবেই আপনি সংস্কার করবেন, সেটা যে সংস্কারে আপনি করেন না কেন। এই কমিটিগুলি যোগ্য কমিটি নয়, 1 নম্বর কথা। দেখেন, একটা কথা বলে শেষ করি, যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে, তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের 31 দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে। কেন পাঠচক্র করতেছে? কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা সংস্কার করলেন, কমিশনের রিপোর্ট দিলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সৎ ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা ফালাই দিবে, বলবে এটা কি আমাদের অনেক বেটার। সরকার তো বলতে পারতো যে তোমাদের 31 দফা আমাদের কাছে দাও, ওইটার আলোকে আমরা করি কাজ, এইটাকে সে ইনক্লুড করতে পারতো। তা আপনি প্রথমেই তো ওদেরকে বাড়ি করে দিচ্ছেন, তারপরে এখন মুখে মুখে বলেন ভাই জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে কাকে দিয়ে? বিদেশি জিনিস নিয়ে আসতেন, বিদেশি 2 লোক যায় না, তারা জাতীয় ঐক্য করবে। এবং যে জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে, সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হলো আলী রিয়াজ। কারণ ডক্টর ইউনূস সাহেব সময় পাবে না, ভার্চুয়ালি আলী রিয়াজই করবে, বিদেশি মাল। কেমনে আপনি কি বলেন বুঝি না কিছু ভাই? জাতীয় ঐক্য যদি ইউনূস সরকারের সংস্কার কমিশনকে নিতে চান, জাতীয় ঐক্যের কথা ভুলে যান। আপনি জাতীয় ঐক্যের কথা ভুলে যান, তারপরে কালকে মির্জা ফখরুল দারুণ কথা বলছে, ওই কথাটা যদি বুঝে থাকে তাহলে ইউনূস সাহেব বোঝা উচিত উনি কি বলছেন। সংস্কার যাকেই করে এটা বাস্তবায়ন করবে কে?
দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন ইউনূস সাহেব করবেন না, বাস্তবায়ন এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এরা করবে। এরা কি সংস্কারের সঙ্গে আছে? আছে ভাই, দুনিয়াটা এত সোজা না। পুরো সংবিধানটাকে গার্বেজ বানাই ফেলালেন, পুরো সংবিধানটাই গার্বেজ। এই সংবিধানে যারা বানাইছেন ভাই, এরা এই দেশের অত্যন্ত মানে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, আইন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে, তারা বানাইছেন। আর আমাদের এই মেধাবী সমন্বয়ক ওটাকে গার্বেজ বানিয়ে দিলেন। ভাই এত মেধা আমার নাই, ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই। সংবিধান তো বুঝবো দূরের কথা। শুনেন, এইগুলি হলো কি জানেন, যখন ওই যে বললাম না, যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই, সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই। দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবো, তখন এই ধরনের কথাবার্তা বলা যায়। ও তো সমন্বয়ক রে ভাই, ওনাদের যে মাস্টার মাইন্ড, তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ, এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে, শেষ হবে ওইখানে যায় বলছিলেন। তো কতক্ষণের জন্য বলছিলেন? 1.5 ঘন্টার জন্য। কেন তুলে নিলেন? কেন তুলে নিলেন? তো এইরকম জ্ঞানী তারা, এই জ্ঞানীদের সঙ্গে ভাই, এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না। এটা আমাদের মতো মূর্খদেরকে জিজ্ঞাসাই করেন না, আমরা তো বাতিল মাল এখন। ওনারা অনেক কিছু বলেন, বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও, অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও, অমুককে ঢুকাও, এগুলি তারা শুরু করছে অলরেডি। কিন্তু এই সময় তো খবরও পাচ্ছি কে কোথায় কি করে। ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ, বুঝছেন, ছোট দেশ। আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না, যা কিছুই করো কিছুই করতে পারবে না, কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি 2 দিন পরে থাকবে না, তো সে তোমার সব করে দেবে। তো এই দেশে তো এরকম হয়, এই দেশে যার মাধ্যমে আপনি করবেন সেই 2 দিন পরে বলে দিচ্ছে। অনেক কিছু জেনে যাচ্ছি, যা কিছু সবকিছু আপনি নির্ধারণ করে দেবেন। কে হে ভাই? আপনি কে?